তো আজকের এই অমৃত পথ অর্থাৎ যোগ সাধনার মাধ্যমে আমরা যে অমৃতত্বের দিকে এগিয়ে চলবো, এর মধ্যে কোনো কুসংস্কার নেই, জাতপাতের ভেদাভেদ নেই, উঁচু নিচু বড় ছোটের ভেদাভেদ নেই, এগুলো আমরা মানি না। আমরা বলি মানুষ ভাই ভাই, উঁচু কিংবা নিচু নাই, সবাই এক, যে এক পরমপিতা থেকে এসছে, আবার এক জায়গাতেই আমরা সবাই মিলে যাবো। আনন্দমার্গের লক্ষ্য হলো এক, অখণ্ড বিশ্ব মানব পরিবার গড়ে তোলা, সর্বপ্রকার শোষণমুক্ত। আনন্দমূর্তিজির ভাষায় এই প্রতিটি মানুষ হলো এক একটা ফুলের মতো, ফুলের গাছের মতো, গাছের ফুল। আনন্দমূর্তি চেয়েছেন এই বিশ্বে বহু বৈচিত্র্য, সাদা কালো পিত, হ্যাঁ, আমেরিকান, রাশিয়ান, এশিয়ান, বহু বর্ণ গন্ধ বিশিষ্ট ফুলের গাছটাকে সুন্দর করে যত্ন নিই, যাতে বহু বর্ণ বিশিষ্ট ফুল প্রস্ফুটিত হয় আর তার সৌরভ চারিদিকে ছড়িয়ে পড়ে, আর সেই ফুলগুলোকে নিয়ে একটা মালা গাঁথা, অর্থাৎ এক অখণ্ড বিশ্ব মানব পরিবার গড়ে তোলা, একটা নতুন পৃথিবী গড়ে তোলা, সর্বপ্রকার শোষণকে উৎপাদিত করে যে সমাজে মানুষ সুস্থভাবে খেয়ে পরে বাঁচতে পারবে আর এগিয়ে চলবে আধ্যাত্মিকতার পথ ধরে নিজেকে, হ্যাঁ, সত্য সিদ্ধ সুন্দরের পানে এগিয়ে নিয়ে চলবে, প্রতিষ্ঠিত হবে শেষ পর্যন্ত সেই অমৃত পথে, যা নাকি মানব জীবনের চির আকাঙ্ক্ষিত দুর্লভ ধন। আর এই লক্ষ্যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আনন্দমূর্তি শুধু তত্ত্বই দেননি। আনন্দমূর্তিজি তিনি এমন করে দেখি না, আমি শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি। আনন্দমূর্তিজি কি দেননি? আনন্দমূর্তিজি তার ধর্মচিন্তা, ধর্মমত, ধর্মের কুসংস্কার আদিলতাকে সরিয়ে ধর্মের প্রকৃতির রূপ তিনি ব্যাখ্যা করেছেন আনন্দমার্গের ধর্মচিন্তা, আনন্দমার্গের শিক্ষা চিন্তা, নব্য মানবতাবাদী শিক্ষা। নব্য মানবতাবাদ শুনেছেন, মানুষের চিন্তা যারা করে মানবতাবাদ, কিন্তু নব্য মানবতাবাদ আনন্দমূর্তি বললেন শুধু মানুষের চিন্তা করলেই হবে? তুমি মানুষের কল্যাণের কথা বলছো, হ্যাঁ, আর বাড়িতে গিয়ে কই মাছের পাতুরি খাচ্ছ, ইলিশ মাছের পাতুরি ঝোলটা খাচ্ছ, হ্যাঁ, পাঁঠাটাকে ব্যয় করে খাচ্ছে, চিৎকার করছে, খাচ্ছ, খেটে মাংসটা খাচ্ছ, হ্যাঁ, তার প্রাণটা নেই। তুমি মানুষ, শুধু মানুষ কথা চিন্তা করছো, মানুষের কথা চিন্তা করতে গিয়ে পশু পাখি গাছপালার ভারসাম্য নষ্ট করে পরিবেশ ধ্বংস করে দিচ্ছ, হ্যাঁ, যার বিষময় ফল বলতে শুরু করেছে, গ্লোবাল ওয়াটার ক্রাইসিস আসছে, পরিবেশের ভারসাম্যের বিপদ হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন এসছে। আজকে এই যে বর্ষাকালে বর্ষা নেই, গরমকালে গরম নেই, আজকে ইউরোপে 43 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে, কথা বলো, ফ্রান্সে, ইংল্যান্ডে। কেন? ঠান্ডার দেশ, বিশ্ব উষ্ণায়ন, গ্লোবালাইজেশন, গ্লোবাল ওয়ার্মিং। কে দায়ী? আমরাই দায়ী। জঙ্গল ধ্বংস করে দিচ্ছি নগরায়নের জন্য, পরিবেশের ভারসাম্যকে আমরা ধ্বংস করে দিচ্ছি, তার বিষময় ফল বলতে শুরু হচ্ছে। যদি এখন আমরা সাবধান না হই, আগামী দিনে ভয়ঙ্কর দিন আমাদের জন্য অবস্থা অপেক্ষা করছে। তাহলে কি হবে? আদর্শ সমাজের ভিত্তি হবে আধ্যাত্মিক ভিত্তি, আনন্দমার্গের ধর্মচিন্তা, ধর্মমতের পার্থক্য। এটা সংক্ষেপে একটু বলেছি। প্রকৃত ধর্ম হলো এই, হ্যাঁ, বিস্তার সর্বভূতস্ব বিস্তর বিশ্ববিদ্যালয়, অর্থাৎ সবাইকে এক করে একসাথে টেনে নেবে, উঁচু নিচু নয়, হ্যাঁ, হিন্দু মুসলিম নয়, হিন্দু মুসলিম তো মানুষের তৈরি, ধর্মমত মানুষের তৈরি, ধর্ম হলো এক অভিনবামী। সেখানে হিন্দু মুসলিমের ঊর্ধ্বে মানুষকে ভাই বলে কাছে টেনে নেবে। এই ধর্মতত্ত্ব এগুলো সরে যাবে, মানুষ ভাই হিসেবে পরস্পরের সাথে মিলবে, গড়ে উঠবে এক অখণ্ড বিশ্ব মানব পরিবার। এ লোককে আনন্দমূর্তি দিলেন আনন্দমার্গের শিক্ষা চিন্তা। প্রকৃতি শিক্ষা কি? নব্য মানব। এই নব্য মানব হলো যে মানবতাবাদের চৌকাট ছাড়িয়ে যখন মানুষ গাছপালা, পশু পাখি এবং অপ্রাণীন সত্তার কথা চিন্তা করছে, সবাইকে নিয়ে আমাদের এই বিরাট পৃথিবী, বিরাট পরিবেশ, পৃথিবী কার বলবো, এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা হলো নব্য মানবতাবাদ। অর্থাৎ নব্য মানবতাবাদে শুধু মানুষের কথাই চিন্তা করা হয়নি, মানুষ, গাছপালা, পশু পাখি এবং এমনকি অপ্রাণীন সত্তা, পাহাড়, নদী, জঙ্গল, হ্যাঁ, মরুভূমি, এই যে অপ্রাণীন সত্তা, এদেরও প্রয়োজন আছে। এদেরও যে ধ্বংস করে দিচ্ছি আমরা, এটা পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এই সবাইকে নিয়ে চলার অঙ্গীকার কে করতে হবে? মানুষকে করতে হবে। মানুষ হলো সৃষ্টি শ্রেষ্ঠ জীব, মানুষ হলো জীবজগতের অভিভাবক, তাকে সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে, কাউকে পিছিয়ে পড়লে হবে না। আর তাদের যদি আমি অভিভাবক যদি তাদের ধ্বংস করি, তাহলে আমিও ধ্বংস হয়ে যাবো, মানুষও ধ্বংস হয়ে যাবে। পরিবেশ ধ্বংস করলে, জঙ্গল ধ্বংস করলে, জীবজগৎ ধ্বংস করলে মানুষ সমাজ ধ্বংস হয়ে যাবে। তাই
আজকে সময় এসেছে শুধু মানবতাবাদের জায়গায় গাইলে হবে না, নব্য মানবতাবাদ। আনন্দমূর্তিজি তার গানের মধ্যে দিয়ে প্রভাবশালী সে কথা বলেছেন, মানুষ মানুষ হারায় হুঁশ, কোথায় চলেছ তুমি? মানুষ যেন মানুষের তরে সবকিছু করে যায়, এটাও যেন মনে রাখে পশু পাখি তার পর নয়, তরুও বাঁচিতে চায়। অর্থাৎ মানুষ শুধু মানুষ তো ভাবতে হবে না, সবার কথাই ভাবতে হবে। এইগুলো নব্য মানবতার মূল শিক্ষা, মূল কথা। আর আমাদের শিক্ষা ব্যবস্থা ওই নব্য মানবতাবাদের শিক্ষার আধারে তৈরি হয়েছে। ছোট থেকেই ছেলে মেয়েদের গাছপালা পশু পাখি পরিবেশকে ভালোবাসতে শেখানো হচ্ছে। পরিবেশকে ভালোবাসো, পরিবেশকে সংরক্ষণ করো, গাছ লাগাও, শিক্ষা। এরপরে সাংস্কৃতিক অবক্ষয় বললো, আনন্দমূর্তি সাংস্কৃতিক চিন্তাধারা। আজকে বিকেলে আলোচনা আছে, হ্যাঁ, সেখানে আনন্দমূর্তিজির সাহিত্য শিল্প সাধনা সম্বন্ধে, সংস্কৃতি সম্বন্ধে তার চিন্তাধারা কি। আজকের অবক্ষয়কে রোধ করার জন্য আনন্দমূর্তিজি তিনি দিলেন রেনেসাঁ আর্টিস্ট অ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশন। সংস্কৃতি জগতে যে অবক্ষয়, গান নাচ সঙ্গীত আর অভিনয়, এ থেকে বিকৃতি থেকে মোচন করে নবজাগরণ নিয়ে আসার জন্য, নতুন মুভমেন্ট রেনেসাঁ মুভমেন্ট করার জন্য তিনি দিলেন রেনেসাঁ আর্টিস্ট অ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশন। তিনি শিক্ষাক্ষেত্রে অবক্ষয় দূর করছে মুখেই বললেন না, শিক্ষা ব্যবস্থা গড়ে তুললেন। প্রাইভেট এডুকেশন, ওটা পুরো ভারতে প্রায় 700 মতো কিন্ডারগার্টেন প্রাইমারি শিক্ষা স্কুল আনন্দমার্গে পরিচালনা হচ্ছে, যে ডিপার্টমেন্টের অধীনে এডুকেশন রিলিফ অ্যান্ড ওয়েলফেয়ার সেকশন, তার অধীনে এতগুলো প্রাথমিক স্কুল চলছে। এছাড়া চিলড্রেন্স হোম, অনাথ আশ্রম, আমরা অনাথ বলি না, আমরা বলি চিলড্রেন্স হোম, বহু বিভিন্ন জায়গায়, দেশে এবং বিদেশে বহু জায়গায়। আপনারা anumargo.org ওয়েবসাইটে গিয়ে ক্লিক করবেন, সেখানে সারা বিশ্বে যে কোনো জায়গায় অ্যাক্টিভিটিস, সার্ভিস টু হিউম্যানিটি, সার্ভিস টু গড, দেখবেন সেখানে আনন্দমার্গ স্কুল, কি বলো, সেবার কাজ, মেডিকেল ক্যাম্প, কিভাবে মানব কল্যাণের সেবা প্রতি আছে। আপনার anumargo.org, হ্যাঁ, অ্যামার্ট সেবা কার্য, আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম ইজ রেকগনাইজড বাই দি ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, রাষ্ট্রসংঘ স্বীকৃত। বন্যা, খরা, দুর্ভিক্ষ, প্রাকৃতিক বিপর্যয় অথবা মনুষ্য সৃষ্ট বিপর্যয়, সেখানে আনন্দমার্গের এই যে রিলিফ টিম অ্যামার্টেল সেখানে ছাপিয়ে পড়ে। বন্যা, সুনামি, খরা, সেখানে ত্রাণ কার্য করে। এই শিক্ষা ব্যবস্থায় লক্ষ্য হলো কি, আমরা প্রাথমিক শিক্ষায় কেন জোর দিচ্ছি, এই প্রাথমিক থেকে শিক্ষার ভিতটা তৈরি করে দেওয়া, যাতে ভবিষ্যৎ জীবনে যে সত্যিকারের আদর্শ খাঁটি মানুষ তৈরি, মূল্যবোধ তৈরি হয়। ভবিষ্যতে পুরো আনন্দমার্গ দুজন সমাজ গ্রহণ করবে, পুরো শিক্ষা ব্যবস্থাই আনন্দমার্গে ঢেলে সাজে। শিক্ষক কারা হবে, হ্যাঁ, পুরো ঢেলে সাজানো হবে এই শিক্ষা ব্যবস্থা। তাই সেবার ব্যাপার। এছাড়া আনন্দমূর্তিজি দিলেন যুগান্তকারী এর বিষয়, বিশ্বের বিশ্ব তত্ত্ব, বিজ্ঞান জগতে মাইক্রোবায়োম তত্ত্ব। আমাদের বিজ্ঞানের ছাত্র জানেন, ইলেকট্রন পদার্থকে, জড় পদার্থকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বেরোয়, এনার্জি। হ্যাঁ, বলা হয়েছে জড়কে শক্তি দিয়ে, বিশেষ অবস্থায় শক্তিকে জড়ে রূপান্তরিত করা যায়। ম্যাটার ইজ নাথিং বাট এ বটল অফ এনার্জি, or otherwise you can say matter is the condensed form of energy. হ্যাঁ, এখন এই যে সূক্ষ্ম শক্তি থেকে জড়, স্থূল জড় আছে, প্রশ্ন হলো সূক্ষ্ম শক্তি কোথা থেকে আসছে? এই এনার্জিকে ভেঙে বিজ্ঞানীরা পেল কি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন, সর্বশেষ পেল ঈশ্বর গড পার্টিকেল। কয়েক বছর আগে সুইজারল্যান্ডের, হ্যাঁ, ওই জেনিভায়, সুইজারল্যান্ড না অস্ট্রিয়া ছিল, অস্ট্রিয়া সান নামক জায়গাতে 27 কিলোমিটার টানেল করে মাটির নিচে, হ্যাঁ, লার্জ পোলারয়েড হ্যাজার্ড বলে বিশ্বের সর্ববৃহৎ মেশিন, এলএসডি মেশিন, 27 কিলোমিটার লম্বা মেশিন, সেটাকে খুলে মাটির নিচে টানেল নিয়ে জোড়া দিয়ে ফিউশন, 300 বিজ্ঞানী এরা ফিউশন করে ওই গড পার্টিকেল ঈশ্বর কণার আবিষ্কার করেছে। কিন্তু এই ঈশ্বরগুলো করতে গেলে উত্তর নেই বিজ্ঞানীদের কাছে, মেটেরিয়াল সায়েন্টিস্টদের কাছে নেই। বড় বড় বিজ্ঞানীরা কল্পনা করেছেন there must be someone who is controlling everything. এই বিশ্ব ব্রহ্মাণ্ডে হাজার হাজার লক্ষ লক্ষ স্টার, গ্যালাক্সি, সোলার সিস্টেম ঘুরে চলেছে নিজস্ব আলোতে। কি করে ভারসাম্য রক্ষিত হচ্ছে? Who is controlling? There must be someone who is controlling everything. বিজ্ঞানের ভাষায় কেউ বলছে সুপার কনসাস এন্টিটি, স্পিরিচুয়াল সায়েন্টিস্টদের ভাষায় সে হলো কসমিক কনসাসনেস বা সুপ্রিম কনসাসনেস বা চৈতন্য সত্তা, পরম চৈতন্য হলো সত্তা। এনার্জি, সূক্ষ্ম এনার্জি আসছে কনসাসনেস থেকে। এর উত্তর জড় বিজ্ঞানে নেই, আধ্যাত্মিক বিজ্ঞানের মধ্যে আসতে হবে, সেখান থেকে যাত্রা শুরু হচ্ছে।
এই হলো ব্যাপার, আনন্দমূর্তি ব্যাখ্যা করেছেন সেখানে। এর উপরে আনন্দমূর্তি বললেন মাইক্রোবায়োটাম এই ঈশ্বরকণা, তিনি বললেন মিলিয়ন্স এন্ড বিলিয়ন্স এন্ড ট্রিলিয়ন্স অফ কার্বন অ্যাটম টু ফর্ম ওয়ান মাইক্রোবায়োটাম। মাইক্রোবায়োটাম আর প্লুরাল হলো মাইক্রোবায়োটাম, মানে এমনই তিনি বাংলায় বললেন অণুজীব। এই বিলিয়ন্স এন্ড ট্রিলিয়ন্স অণুজীবের সমারোহ একটা কার্বন অ্যাটম। তাহলে এই অণুজীবটার কত লক্ষ গুণ সূক্ষ্ম আজকে বিজ্ঞানের ল্যাবরেটরিতে বিজ্ঞানীর ব্রেনেও তাকে ধরতে পারছেন এই তত্ত্বটা, মাইক্রোবায়োটাম থিওরি। তিনি বললেন মাইক্রোবায়োটাম দ্য কসমিক, দ্য মিস্টিরিয়াস ইমানেশন অফ কসমিক ফ্যাক্টর, দ্য মিস্টিরিয়াস ইমানেশন। এ সম্বন্ধে তিনি বই লিখেছেন, ব্যাখ্যা করেছেন। যারা অ্যাডভান্স বিজ্ঞানী তারা একটু ধরতে পারছে। তিনি বললেন 100 বছর আগে আমি দিয়েছি এই মাইক্রোবায়োটাম তত্ত্ব, আগামী 100 বছর পরে বিজ্ঞানের যে উন্নতি হবে, বিজ্ঞানী মনীষের উন্নতি হবে, তখন তারা এটাকে ধরতে পারবে, রিসার্চ করবে। তিনি জ্ঞান বিজ্ঞানের তিনি বললেন গ্লোবাল ওয়াটার ক্রাইসিস আসছে, মানুষ যদি সতর্ক না হয়, জলকে সংরক্ষণ না করে, তার মূল্য দিতে হবে মানুষকে। তিনি কি করে সংরক্ষণ করবে তার ভিডিও দিলেন। এছাড়া তিনি দিলেন প্রভাত সঙ্গীত, তিনি দিলেন প্রভাত সঙ্গীত, এত কিছু দিয়েছেন। তিনি আবার দিলেন প্রভাত গান। 8 বছরে 5018টি সঙ্গীত রচনা করলেন। না শুধু সঙ্গীত নয়, এই সঙ্গীত হলো সঙ্গীত জগতের সংস্কৃতি জগৎ যে অন্ধকার ছেয়ে গেছে, এই সঙ্গীতটা নতুন প্রভাতের সূচনা করছে। তাই এর নাম দিয়েছেন প্রভাত সঙ্গীত। প্রভাত রঞ্জন দিয়েছেন, প্রভাত রঞ্জন সরকার দিয়েছেন, তাই এর নাম প্রভাত সঙ্গীত। সংস্কৃতি জগতে অন্ধকার দূর করার বজ্রনীর ঘোষ, প্রভাতের আগমন, তাই এর নাম প্রভাত সঙ্গীত। তিনি গান লেখেন, শুরু দিলেন, চান লেখেননি। চান করতে করতে, খেতে খেতে, হ্যাঁ পায়চারি করতে করতে সুর এসছে গুনগুনিয়ে, তাতে কথা বসিয়েছেন, শিষ্যরা লিখেছেন আর টেপ রেকর্ড করে সুরটা শিখে নিয়েছেন। পরবর্তীকালে যারা শিল্পী গায়ক গায়িকা তারা গিয়ে রেকর্ড বেরিয়ে গেছে। এত কাজের মধ্যে 18 বছরের 5,000 তিনি 18টি সঙ্গীত রচনা করেছেন। তিনি দিয়েছেন শিশু সাহিত্য, গল্প।